আসসালামু আলাইকুম। আজ 22শে মার্চ 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে ঢাকা অবরোধের হুঙ্কার, বিএনপি নেতা ইশরাকের সমর্থন। এবার যুক্তরাষ্ট্রের ইলন মাস্কের কাছে ধরা খেলেন নরেন্দ্র মোদী। বর্তমান সরকারের সংস্কার নিয়ে সন্দেহ করছে বিএনপি, আওয়ামী লীগ নিষিদ্ধে নো কমেন্টস। এবার বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংগঠন ওরিয়র্স অব জুলাই। শনিবার দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তারা এই আলটিমেটাম দেন। এ সময় কর্মসূচি ঘোষণা করে আহতরা বলেন, 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে ঘোষণা অথবা সিদ্ধান্ত আসতে হবে। এই সময়ের মধ্যে কোনো প্রতিশ্রুতি না এলে 48 ঘন্টা পর সারা দেশ থেকে আহত ও শহীদ পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে, শহীদ মিনারে তাদের সেই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আহতদের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ সব উপদেষ্টার অবস্থান স্পষ্ট করতে হবে। কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে তাদের গদি থাকবে না। কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাদেরকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে। আওয়ামী লীগের সহযোগী ও সুবিধাভোগী যাদের গায়ে রক্তের দাগ লেগে আছে তার মধ্যে অন্যতম জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। এটি একটি জলজান্ত গণহত্যাকারী ফ্যাসিবাদী সংগঠন। ফ্যাসিবাদের বৈশিষ্ট্য এক ব্যক্তির পূজা, এক নেতার এক দেশ, এক দল, সিস্টেম্যাটিক নিপীড়ন সহ সবকিছুরই জনগণের কাছে প্রমাণিত এবং আদালতেও প্রমাণিত হবে। তিনি আরও লেখেন, এই সংগঠনের সহযোগী ও সুবিধাভোগী যাদের গায়ে রক্তের দাগ লেগে আছে তার মধ্যে অন্যতম জাতীয় পার্টি। আমি মনে করি আওয়ামী লীগের বিচার হলে জাতীয় পার্টির নামের লেজটির শাস্তি হওয়া উচিত। সেটা বুঝতে পেরেই কি জিএম কাদের এখন আওয়ামী লীগের দল বাঁচাতে নেমেছেন? এটি অব্যাহত রাখলে আপনাকেও প্রভুর বাড়িতে পাঠিয়ে দেবে বাংলাদেশের জনগণ। রাজনৈতিক দলগুলোর মতামত চেয়ে পাঠানো জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালার কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এতে অনির্বাচিতদের ক্ষমতায়নের চেষ্টাও দেখছে দলটি। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, সুপারিশমালায় সাংবিধানিক কমিশন সহ নতুন নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে। এ সমস্ত কমিশনের এখতিয়ার, কর্মকাণ্ডের যে বর্ণনা দেয়া হয়েছে তাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যতটা সম্ভব আন্ডারমাইনিং করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এ প্রসঙ্গে স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি নামের একটি ফ্রেমের প্রস্তাব করা হয়েছে। সেটার গঠন প্রক্রিয়া ও কার্যপরিধি বর্ণনা করা হয়েছে। তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদের ক্ষমতায়নের প্রস্তাব করা হয়েছে। তাতে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধির আর কোনো গুরুত্ব নেই। প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে যদি এগুলো গৃহীত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একই সঙ্গে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরি হতেই পারে, নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে। এমত অবস্থায় এখন অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা। তিনি বলেন, নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐকমত্যের সংস্কারগুলো
সম্পন্ন করবে, কেননা জনগণের নিকট দায়বদ্ধ এবং ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্পাদন সম্ভব। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। আগামী ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এবং সেনাবাহিনীর ভূমিকার প্রতি বিএনপির আস্থা আছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে বিএনপি মহাসচিব বলেন, এ বিষয়ে আমি এখনই কোনো কমেন্ট করব না, দয়া করে ওদিকে ডাইভার্ট করবেন না, থ্যাংক ইউ। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ডানহাত বলে খ্যাত ইলন মাস্কের কাছে ধরা খেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেন্সর নীতির অপপ্রয়োগের মাধ্যমে কন্টেন্ট মুছে ফেলার অভিযোগে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান এক্স। ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের হাইকোর্টে করা হয়েছে এই মামলা। গত 5 মার্চ মামলাটি করেছে এক্স। ইতোমধ্যে একদিন এর শুনানি হয়েছে। পরবর্তী শুনানির দিন হিসেবে আগামী 27 মার্চকে নির্ধারণ করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, মূল অভিযোগ আনা হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিরুদ্ধে এবং অভিযোগপত্রে লেখা হয়েছে এক্সের কন্টেন্ট মুছে ফেলার জন্য ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দেশটিতে প্রচলিত সেন্সর নীতিকে পাশ কাটিয়ে অগণিত সরকারি কর্মকর্তাকে বিশেষ ক্ষমতা দিয়েছে। আরও বলা হয়েছে, কন্টেন্ট ব্লক করার আদেশ জারি করে গত বছর একটি ওয়েবসাইট চালু করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ওয়েবসাইটের অন্যতম সদস্য তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্প্রতি ভারতের সব সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানির জন্য ওয়েবসাইটটিতে যোগ দেয়া বাধ্যতামূলক করে নোটিশ দিয়েছে। এক্সের অভিযোগ, এই নোটিশ প্রদানের মাধ্যমে ভারতের কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠানটির বৈধ সুরক্ষা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে। কারণ সাধারণ সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা বা সরকারি আদেশের ক্ষেত্রে এ ধরনের নোটিশ জারি করা হয়। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে চেয়ে এক্স এবং ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কর্মকর্তারা কোনো মন্তব্য না করে রয়টার্সকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করে সংবাদ মাধ্যমটি, কিন্তু সেই মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা এই ইস্যুতে মন্তব্য করতে রাজি হননি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার যমুনায় কমিশনের সদস্যরা প্রতিবেদন জমা দেন। প্রতিবেদন জমা হওয়ার পর ব্রিফিংয়ে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন মিশন প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। গণমাধ্যম সংস্কার কমিশনে বেশ কিছু প্রস্তাব করা হয়েছে। কামাল আহমেদ বলেন, একটি প্রতিষ্ঠান একটি গণমাধ্যমের মালিক হতে পারবে এমন প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বাসসকে জাতীয় সম্প্রচার সংস্থার সঙ্গে একীভূত করার প্রস্তাবও দেওয়া হয়েছে। কামাল আহমেদ বলেন, এক প্রতিষ্ঠান একটিমাত্র গণমাধ্যমের মালিক হতে পারবেন এমন প্রস্তাবনা দেওয়া হয়েছে। ওয়ান হাউস ওয়ান মিডিয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসন দিতে হবে। দুটি প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতীয় সম্প্রচার সংস্থা তৈরি করতে হবে। এই সংস্থাকে স্বায়ত্তশাসনের মাধ্যমে পরিচালনা করতে হবে। শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিসিএস ক্যাডারদের এন্ট্রি নবম গ্রেডের যে বেতন, সাংবাদিকতা শুরুর বেতন তার সঙ্গে মিল রেখে যেন করা হয়, প্রতিবেদনে সেই সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, এটা সারা দেশেই নিশ্চিত করতে হবে। এছাড়া ঢাকায় এর পাশাপাশি ঢাকা ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। সাংবাদিকতা করতে হলে ন্যূনতম স্নাতক পাশের যোগ্যতা থাকতে হবে। প্রথমে শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশ হিসেবে 1 বছর কাজ করতে হবে, এরপর প্রমোশন পাবে। কমিশন প্রধান বলেন, সাংবাদিকদের নিরাপত্তা দিতে সাংবাদিকতা সুরক্ষা আইন তৈরির সুপারিশ দেওয়া হয়েছে। সেই আইনের খসড়াও তৈরি করে দেওয়া হয়েছে। সরকারের হিসাবে 600 পত্রিকা রয়েছে যারা সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু বাস্তবে প্রকাশিত বিক্রিত পত্রিকার সংখ্যা মাত্র 52টি। প্রতারণা করে সরকারি বিজ্ঞাপন হাতিয়ে নেওয়া হচ্ছে। কামাল আহমেদ বলেন, গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে। রাজনৈতিক পরিচয় ও অন্ধকারে রেখেই গণমাধ্যমের মালিকানা দেওয়া হয়েছে। সব কয়টা টেলিভিশনের আবেদনে দেখা গেছে জনস্বার্থ কোনোটিতেই ছিল না, সবগুলোই রাজনৈতিক পরিচয়ে দেয়া হয়েছে। চট্টগ্রামে ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ ও 1 জন ছুরিকাহত হয়েছেন। শুক্রবার রাত 8টার দিকে নগরের
খুলশী থানার কুসুমবাগে আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী ও নগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলামের অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ দুজন হলেন জিয়াদুর রহমান ও আনোয়ার হোসেন। তারা শাহ আলমের অনুসারী হিসেবে পরিচিত। আর ছুরিকাঘাতে আহত হন রমিজ দারোয়ান, তিনি শরীফুলের অনুসারী। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরের জিইসি মোড় এলাকায় ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে দুটি পক্ষের মধ্যে গতকাল সন্ধ্যায় দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে দুটি পক্ষ কুসুমবাগ এলাকায় মুখোমুখি হয়। সেখানে উভয় পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হন দুজন, আরেকজনকে ছুরিকাঘাত করা হয়। ওসি মুজিবুর রহমান বলেন, ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে দুটি পক্ষের মধ্যে গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ ও একজন ছুরিকাহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। অন্যের বিপুল সফলতা দেখে আপনি কি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন অথবা আবেগ আপ্লুত হয়ে পড়েন? দুটোর কোনোটাই আপনার জন্য যথার্থ নয়। আপনার যদি সুনির্দিষ্ট টার্গেট থাকে তাহলে অবশ্যই পারিপার্শ্বিক সকল বিষয় আপনি ভুলে যান। টার্গেটকে সামনে রেখে কেবল ছুটে চলুন। অন্যের সাফল্যে আপনি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠলে মনে রাখতে হবে আপনার হৃদয়ের মধ্যে খাদ রয়েছে। অন্যদিকে আপনি অতি আবেগী হয়ে উঠলে মনে রাখতে হবে এখানেও আপনার ত্রুটি আছে। আপনি কেবল অনুপ্রেরণা নেবেন অন্যের সাফল্যের কাছ থেকে, এর বাইরে আর কোনো কিছুই প্রয়োজন নেই। কেবল আপনার লক্ষ্য পানে আপনি ধেয়ে চলুন। মনে রাখবেন, অন্যের সাফল্যের মতো করেই যে আপনার সফলতা আসবে তা কিন্তু নয়। আপনার প্রচেষ্টায় নতুনভাবে, নতুন চিন্তায়, নতুন গতিতে সফলতা ধরা দেবে। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল একাধিক ভয়াবহ বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে, যার ফলে উপত্যকার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এই মুহূর্তে। এই হামলাগুলোর ফলে গাজায় মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে। এ পরিস্থিতিতে গাজায় দ্রুত যুদ্ধবিরতি চুক্তি ফেরানোর জন্য এবং মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান প্রকাশ করেছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে ইউরোপের 3টি দেশ এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায়। ওই বিবৃতিতে তারা গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের কাছে পানি, বিদ্যুৎ সহ মানবিক সহায়তার প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছে। তাছাড়া গাজার মানুষদের চিকিৎসা সেবা এবং চিকিৎসার জন্য স্থানান্তরের সুযোগ নিশ্চিত করতে তারা ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সম্মতভাবে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার বেসামরিক মানুষের প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছে। তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়। তাদের মতে, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার সমস্যার সামরিক সমাধান সম্ভব নয় এবং একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করাই শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়। এছাড়া 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার জাতিসংঘ প্রকল্প পরিষেবা কার্যালয়ে হামলার ঘটনায় নিজেদের গভীর উদ্বেগ এবং মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। এর আগে মঙ্গলবার ইসরায়েল গাজার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আকাশ ও স্থলপথে আক্রমণ শুরু করে, যা চলতি বছরের 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অবসান ঘটায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 49,617 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,12,950 জনেরও বেশি। অন্যদিকে গাজার সরকারি প্রচার মাধ্যম দাবি করেছে নিহতের সংখ্যা 61,700 ছাড়িয়ে যেতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছেন বলেও ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প।
changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।